ফিরে আসার সময় মারে দেখি নাই। আমার একটাবার মন চায় আমার মারে দেখি। অনেকেই হাহুতাশ করেন অতীত সময়ের জন্য যে আমরা বোধহয় আগেই ভালো ছিলাম। আপনি চক্ষু বন্ধ করে ভাবেন যে তার স্ত্রী তখন রোজাদার স্ত্রী গোপালগঞ্জকে ধরে 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 তাদেরকে চাকরি দিয়ে প্রমোশন দিয়ে সব হত্যাগুলো তাদেরকে দিয়ে করানো হয়েছে। যারা আওয়ামী লীগের গণহত্যার সমর্থক না তাদেরকেও আপনি একটা স্পেস দেন। এই ফ্যাসিবাদের জন্মদাতা ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিএনপি যদি এখন নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তার কি ইচ্ছে 5 বছর থাকবে? সরকারের ভেতরে একটা সরকার আছে। বাংলাদেশে একটা অনিবার্য বিপ্লব হবেই হবে। আপনি যে যুদ্ধে নেমেছেন এই যুদ্ধটা অনেক কঠিন যুদ্ধ। তাদের নেতৃত্বে চূড়ান্ত একটা বিপ্লব ইনশাল্লাহ হবেই। আমরা সেই চূড়ান্ত বিপ্লবের প্রস্তুতি নিচ্ছি। একটা বক্তব্য যেটা আমার কাছে মনে হয়েছে অত্যন্ত সাহসী এবং একই সাথে বেপরোয়াও আমি বলবো ডেফিনেটলি এই বক্তব্য, এবং পাশাপাশি এটা সেনানিবাস কেন্দ্রিক বক্তব্য ছিল। এত সাহসী বক্তব্য এর আগে আমি আসলে কারো কাছ থেকে শুনিনি, আমার চোখে পড়েনি। আপনি কোনো একটা ঘটনার প্রেক্ষাপটে বলেছিলেন যে যদি ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশের মানে ক্ষমতা দখলের কোনো চেষ্টা করা হয়, আমি আমার মতো করে বলছি, তাহলে মানুষ যেহেতু জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছে, সুতরাং মানুষ দরকার প্রয়োজনে ক্যান্টনমেন্টের ইট পর্যন্ত খুলে নিয়ে আসবে, এরকম একটা বক্তব্য ছিল আপনার। আজকে আমি যদি ভুল না বলে থাকি, যখন আমরা অনুষ্ঠানটা ধারণ করছি আজকে অথবা গতকালকে, আমাদের সেনাপ্রধান যিনি আছেন তিনি খুব চমৎকার একটা বক্তব্য দিয়েছেন, এবং এটা আপনি শুনেছেন নিশ্চয়ই, যে সেনানিবাস নিয়ে কিংবা সেনা সদস্যদেরকে নিয়ে যারা বিরূপ মন্তব্য করে তাদেরকে নিয়ে বলেছেন যে তারা সবাই আমাদের বাচ্চার বয়সী এবং তারা একসময় তাদের ভুল বুঝতে পারবে। এই বক্তব্য, দুইটা বক্তব্য নিয়ে আমি আসলে আপনার ওপিনিয়ন জেনেই শুরু করতে চাই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দেখেন, আমাদের সেনাবাহিনী নিয়ে অন্তত 4-5টা সিগনিফিকেন্ট বক্তব্য আছে এর আগেও। বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে যখন বিভিন্নভাবে উস্কে দেওয়া হচ্ছিল, অনেকে ক্যান্টনমেন্টের দিকে যাওয়া শুরু করছিলেন হাসনাত আবদুল্লার একটা ইস্যু নিয়ে, তখন আমরাই এটার প্রতিবাদ করে আমরা বলেছি যে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল হতে দেওয়া যাবে না। নিশ্চয়ই যেই সেনাবাহিনীরা গুমের সাথে জড়িত ছিল, খুনের সাথে জড়িত ছিল, তাদেরকে বিচার করতে হবে। এবং ধরে ধরে বলেছি যে পিলখানা কমিশনের একদম সুস্পষ্ট যদি প্রতিবেদনটা আসে, এখানে সেনাবাহিনীর অনেক কর্মকর্তা ফেঁসে যাবেন। যদি গুম কমিশনেরটাও আসে তাহলে ফেঁসে যাবেন। কিন্তু এটা কি পুরো বাংলাদেশের সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তা? না। তো আমাদের বক্তব্যটা খুবই স্পেসিফিক যে যেই সেনাবাহিনী জনতার পক্ষে দাঁড়িয়েছিল বা দাঁড়াতে বাধ্য হয়েছিল, এখন যদি আর একটা 111-এর মতো পায়তারা তাদেরকে দিয়ে কেউ করায়, আর করালে অবশ্যই এটা ভারতীয় আধিপত্যবাদ করাবে, এটা আমরা জানি। কারণ ভারতীয় আধিপত্যবাদের এখনও শক্তিটা সেনাবাহিনীর মধ্যে একদম আগের মতোই আছে, এটা আমরা কিছু করতে পারি নাই। সেই প্রেক্ষাপটে বলেছি তারা যদি এই প্রচণ্ড জনমতের বিরুদ্ধে গিয়ে যদি ওরকম একটা 111 করতে চায়, আর এই 111কে মানুষ একদম ভারতীয় আধিপত্যবাদের সরাসরি আগ্রাসন হিসেবে মনে করবে, তাহলে জনগণ ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবে। কিন্তু ফ্যাক্ট হলো যে এটা তারা যদি না করে, তাহলে সেই সেনাবাহিনীকে সম্মান করা, তাদেরকে প্রোটেক্ট করা, সেটা বাংলাদেশের সেনাবাহিনী জনগণের সবচেয়ে বড় দায়িত্ব। আর সেনাবাহিনীর প্রধান যেটা বলেছেন, আই থিঙ্ক এটা গত কয়েকদিন ধরে আমাদের এনসিপির কিছু ভাই বন্ধুরা তারা কোট আনকোট সেনাবাহিনীর ব্যাপারে বিভিন্ন কিছুই বলছেন, পলিটিক্যাল বক্তব্য দিচ্ছেন, এটা তাদের ব্যাপার। এবং তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান, তিনি বাহিনীর প্রধান হিসেবে যে বক্তব্যটা দিয়েছেন এটা একদমই ঠিক আছে, কারণ এর চেয়ে আর উনি কী বা বলতে পারেন, সেটা ঠিকই আছে। তো আমার ধারণা ওনার এই বক্তব্যের অ্যাড্রেসিংটা আমাদের এনসিপির সে সমস্ত ভাই বন্ধু যারা বিভিন্নভাবে বিভিন্ন কিছু বলবার চেষ্টা করছেন, তা আমার মনে হয় যে এটা সেটার ব্যাপারেই গেছে। কিন্তু আমরা একটা মজার ব্যাপার আপনাকে বলি যে স্বাভাবিকভাবেই এনএসআই, ডিজিএফআই, বাংলাদেশের যত গোয়েন্দা সংস্থাগুলো আছে, এরা তো যারা বিভিন্ন অ্যাক্টিভিজম করে তাদের সাথে কথা বলে। তো ইনকিলাব মঞ্চ থেকে আমাদেরকেও একবার ডিজিএফআইতে দাওয়াত দেওয়া হয়েছিল, এনএসআইতেও দাওয়াত দেওয়া হয়েছে। আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দাওয়াত দিলে আপনি কথা বলতে যাবেন, এটা তো ভদ্রতাই, আমরাও গিয়েছি। তো আমাদেরকে বলছিল যে মানে আপনারা আসলে যে কাজটা করছেন আমাদের ব্যাপারে বিভিন্ন কিছু জিজ্ঞেস করছিল, তো ফান্ডের ব্যাপারে জিজ্ঞেস করছিল যে আপনারা কীভাবে কি ম্যানেজ করছেন। তো আমরা খুব মজা করে বলেছিলাম যে দেখেন, আমাদের ফান্ডে কোত্থেকে 20 টাকা ঢোকে আর কোত্থেকে 20 টাকা বের হয় এইটা জানার আগে আপনারা জানেন। এইটা জেনেই বলছি যে আমরা শতভাগ ক্রাউড ফান্ডিং করি, এবং প্রতি মাস শেষে আমরা এখন পর্যন্ত একটা নজির স্থাপন করেছি যে মানুষের কাছ থেকে টাকা তুলে সেটা প্রতি মাসে আবার ব্যাংক, বিকাশ সব স্টেটমেন্ট ওপেন করে দেই। তো আমাদের এটুকুন জায়গাটা নিশ্চিত করতে পেরেছি বলেই
আমাদেরকে আসলে তারা অনারের সাথে দেখেন। এবং এটা আমরা বলি যে হ্যাঁ, একটা সংবাদ সম্মেলনে আমরা সেনাবাহিনীর একটা আলোচনাকে ধরে প্রচুর সমালোচনা করেছি, করেই যখন টিভিতে ক্লিপটা এসেছে আমি ডিজিএফ এর একজন সিনিয়র কর্মকর্তাকে পাঠিয়ে বলেছি যে দেখেন আপনাদেরকে কি বলেছি। কারণ হলো আমি জানি ওনারা তো মূলধারা গণমাধ্যমে দেখবেনই, সুতরাং আমিও পাঠিয়ে রাখি। তো আমাদের যেটা সুবিধা সেটা হলো এখন পর্যন্ত, ভবিষ্যতে কি হবে জানি না, আমরা আপনাদের কাছে দোয়া চাই যে এখন পর্যন্ত যেহেতু জানি বাংলাদেশের রাষ্ট্রীয় এজেন্সি তারা যত কর্মতৎপরতাই চালাবে, আমরা আমাদের অনেস্টির ব্যাপারে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যেহেতু শতভাগ নিশ্চিত, সুতরাং যে কোনো ব্যাপারে কথা বলতে আমরা ভয় পাই না। ইনকিলাব মঞ্চের জন্মটা হলো কিভাবে? ইনকিলাব মঞ্চের জন্মটা হয়েছে আমি আমাদের সেক্রেটারি আব্দুল্লাহ জাবের, আমরা 5 তারিখ পর্যন্ত একসাথেই আন্দোলন করেছি, একদম একই জায়গায়। তো 5 তারিখ রাতে আমরা সারা রাত যখনই করে রাতে মন্দির পাহারা দিচ্ছিলাম, আমি জাবের আমাদের আরো কিছু বন্ধুরা। তো মন্দির পাহারা দিতে দিতেই মনে হচ্ছিল যে এখানে এত বড় ভারতীয় আধিপত্যবাদ এত বছর ধরে কায়েম হয়েছে এবং আওয়ামী লীগের শুধু আইকনটা পালিয়েছে, বাকি সমস্ত হাজার হাজার কোটি টাকা প্রতিষ্ঠান তাদের রয়ে গেছে। এটা এরা সহজে এরকম ছেড়ে দিবে, ব্যাপারটা এরকম না, বরং তারা পাল্টা কু করবে, প্রতি বিপ্লব করবার চেষ্টা করবে। তা আমাদের যেটা কাজ, যে আমরা সবসময় বলি যে আমাদের জীবনে সবার জীবনে একটা জায়গা থাকে না যে আমি এই জিনিসটা দেখছি, ওকে আমার জীবনে আর কিছু দেখার নাই। তা আমাদের বন্ধুদের মধ্যে আমরা ইনকিলাব মঞ্চে যারা করি আমাদের সবারই একই ফিলিং যে আমরা জুলাইয়ে শরিক হতে পেরেছি, আমাদের জীবনে সম্ভবত এর চেয়ে ভালো কোনো পর্ব আসবে না। সুতরাং আমাদের কাজ হলো এই জুলাইকে মানে অক্ষুণ্ণ রাখা, ইনসাফের সাথে সততার সাথে। তারপর আমরা প্ল্যান করলাম যে যে কোনোভাবে এটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা ভাবছিলাম বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য যে ফ্যাসিবাদ বিরোধী দল, তারা হয়তো প্রথম 15 দিন শাহবাগে আরও বিভিন্ন জায়গায় প্রতিদিন একটা সাংস্কৃতিক জমায়েত করবে, করে মানে এটাকে অক্ষুণ্ণ রাখা, ঐক্যবদ্ধ রাখা। কিন্তু সরকার গঠন বিভিন্ন প্রক্রিয়ার কারণে কোনো দলই আসলে ঐক্যতে ফোকাস করতে পারে নাই। ফাঁকে দেখলাম ইসকন থেকে শুরু করে অন্যরা এই প্রথমেই শুরু করলো মাইনরিটি কার্ড, তারপর ইসকন হঠাৎ করে শাহবাগে হাজার হাজার মানুষ জমা করে ফেললো, চট্টগ্রামে করলো। তো আমাদের মনে হচ্ছিল এখন তারা মাইনরিটি কার্ড নিয়ে সামনে আসবে, ভারত যেটা সবসময় করে বাংলাদেশে, একটা হলো মাইনরিটি কার্ডটা খেলে আর একটা হলো পার্বত্য চট্টগ্রাম। তো আমরা কোনোভাবে আর কুল করতে না পারে আমরা বললাম না, আমরা আর কারোর জন্য বসে থাকবো না, আমরা নিজেরা দাঁড়াই। তো তারপরে আমার মনে আছে 5ই আগস্টের পরে 13ই আগস্ট সর্বপ্রথম আমরা শাহবাগে দাঁড়াই ইনকিলাব মঞ্চের ব্যানারে, যে এই যে গণহত্যার সাথে যে সমস্ত পুলিশ এবং আমলারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে, গণহত্যাকারী হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের ব্যবস্থা করতে হবে, এইরকম বেশ কিছু জনদাবি নিয়ে আমরা সেদিন দাঁড়াই। এবং আমার মনে আছে আমরা যখন প্রথমে দাঁড়াই জাদুঘরের সামনে, সেদিন আমরা 25-30 জন ছিলাম প্রথম, একদম সকাল। তো যখন বললাম যে আরেকটু সামনে যাই, তো আমাদের ছোট ভাইয়েরা একটু লজ্জা পাচ্ছিল যে 30-35 জন আর একটা ক্রাউড রাস্তার সামনে যাবে, একটু লজ্জাও লাগছিল। সবার কাছে প্ল্যাকার্ড, আমি আর জাবের ফজর পর্যন্ত প্ল্যাকার্ড লিখেছি আমার বাসায়, মনে আছে যে কি কি লিখবো। ফজরের পরে আমরা ঘন্টা খানিক একটু বিশ্রাম নিয়ে তারপরে বের হয়েছি। তো আমরা 30-35 জনের মতো। তো ওরা একটু ইতস্তত বোধ করছিল যে শাহবাগে দাঁড়াবে, লজ্জাও লাগতেছে, লোকজন কম। তখন আমার মনে আছে আমি বলেছিলাম যে দেখো মাথা গইন না, মানে আমরা কয়জন সেইটা চিন্তা না করে আমরা কি বলতেছি, আমাদের প্ল্যাকার্ডে কি লেখা সেইটা দেখো। এই দাবিতে যদি মানুষ না আসতে পারে সেটা তার লজ্জা, তার ব্যর্থতা। আমরা তো আমার নিজের কিছু চাচ্ছি না, সুতরাং আমাদেরকে দাঁড়াইতে পারতে হবে, একজন হইলেও দাঁড়াইতে পারতে হবে। তা আমার মনে আছে আমরা প্রথম যখন দাঁড়ালাম ঘন্টা 3-4 পরে সেইটাই শত শত মানুষের একটা অবস্থায় রূপ নিয়েছে এবং এরপর থেকে তো আমরা এখন পর্যন্ত আছি। না, নিঃসন্দেহে অসাধারণ উদ্যোগ এবং একই সাথে এটা বাংলাদেশের মানুষের ক্রাউডকে টাচ করেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনারা কোনো প্রতিষ্ঠানের ব্যানারে কেন গেলেন না, বা আপনারা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো এক্সিস্টিং ছিল, জুলাই আন্দোলনের শরিক যারা ছিল, স্টেক হোল্ডার যারা ছিল, সেখানে তো মার্চ করতে পারতেন, কেন আলাদা একটা মঞ্চের? এইখানে একটা ব্যাপার, আমরা যখন শুরু করি তখন শুধু একটাই প্রমিনেন্ট সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা সবাই এই ব্যানারেই আন্দোলন করেছি। তো আমাদের যে জায়গাটা মনে হচ্ছিল, বরং আমি আমাদের জাবের সেক্রেটারি, আমরা এর আগেও গত 3-4 বছর ধরে ঢাকায় আমরা কালচারালি আমরা অ্যাক্টিভিজম করছিলাম। আমরা যখন বুঝছিলাম যে পলিটিক্যাল কোনো ভয়েস দেওয়া যাচ্ছে না, সব দিকে একদম রুদ্ধশ্বাস হয়ে আসছে, তো আমাদের মনে হচ্ছিল যে বাঙালি মুসলমান বাংলাদেশ, এই যে কালচারাল জায়গাটাকে, যেমন আমরা মনে আছে আমরা 2022-23 ঢাকায় প্রথম চাঁদ রাতে ঈদের মিছিল, এই উদ্যোগটা নিয়েছিলাম এবং প্রচুর স্পার্ক করেছিল আমাদের উদ্যোগে। ঢাকার বাইরেও অনেক জেলায় এটা হয়েছে। এইগুলো করে করে আমরা বাংলাদেশের কালচারাল পলিটিক্সটা, এই সম্বন্ধে আমাদের একটা ভালো হোমওয়ার্ক আছে। তো আমরা যেটা মনে করেছি গত যে 17 বছরের ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের একদম আতুর ঘর হলো কালচারাল ফ্যাসিজম। যারা নিজেরা গিলে করা পাঞ্জাবি পরবে
এরপরে চটের ব্যাগ থাকবে, তাদেরকে দেখে একদম ফেরেশতা মনে হবে, যেন একটা মশা মাছিও তাদের গায়ে পড়লে টোকা দেয় না। কিন্তু ভয়াবহভাবে এরা গণহত্যার ন্যারেটিভ উৎপাদন করে দেয়, আপনাকে গুম করবে, মানে আয়নাঘর করবে, কিন্তু সে এমন করে কথা বলবে না যেন এটা যদি জামাত ইসলামের সাথে হয়, এটা যদি ইলিয়াস আলী হয়, বিএনপি হয়, এটা যদি বেগম জিয়ার সাথে হয়, না এটা তাহলে অপরাধ না। রাজনীতি খুব খারাপ, কিন্তু বেগম জিয়ার বাড়ির সামনে অবরোধ করা শিল্পী নাম দিয়ে, না এটা রাজনীতি না, এটা হলো শৈল্পিক একটা বিপ্লবের জায়গা। কিন্তু এই হাসিনাই যখন ছেলেদেরকে, বাচ্চাদেরকে গুলি করে চোখ উপড়ে ফেলছে, তখন এই শিল্পী, এই যে বিনম্র শ্রদ্ধা যারা জানাচ্ছে, এদের কয়জন তখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল? তা আমরা যেটা বুঝেছিলাম, এই যে কালচারাল লড়াইটা, এইটা যারা ধরতে পারবে তাদেরই বাংলাদেশ হবে। আমরা যত রাজনৈতিক অভ্যুত্থান করি, এটা স্পার্ক করে থাকবে 1, 2, 3, 5 বছর, কিন্তু রাজনীতি তো 5 বছরের না, রাজনীতি তো 50 বছরের। তো আমরা চেষ্টা করলাম যে না, আমরা পলিটিক্যাল ভয়েস দিব, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ভয়েস দিব, কিন্তু মানে ইট উড বি কালচারাল। আমরা একটা সাংস্কৃতিক সংগ্রাম করতে চাই। এই জন্য যেহেতু দেখলাম যে অন্যান্য প্ল্যাটফর্মগুলো তো কালচারালি লড়াই করছে না, এবং আমার মনে আছে আমরা একটা প্রথম খুব সিগনিফিকেন্ট প্রোগ্রাম শাহবাগে, যে স্বৈরাচার পতনের শোকরানা উপলক্ষে গণসিজদা ও দ্রোহের গান। আমরা অবাক হয়েছি, এই গণসিজদা ও দ্রোহের গানে আমরা যেটা করেছি, আমরা শুকরানা দুটো শাহবাগে সিজদা দিয়েছি। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছে এটা কি, আমরা বলেছি এটা ইবাদতের সিজদা না। ক্রিকেট খেলে সেঞ্চুরি করে আমাদের ভাইয়েরা যখন সিজদা দেয়, সে কি তখন এটা সোয়াব প্রত্যাশা করে? এটা আমাদের কালচার। এরপরে সেখানে আমরা গান গিয়েছি, জাতীয় গান, আমাদের জাতীয় সঙ্গীত, তারপরে নজরুল গান গিয়েছি, আমরা কাওয়ালি গিয়েছি। আমরা দেখলাম শত শত মানুষ জড়ো হয়েছে, এবং এটা আমাদেরকে খুবই উদ্বুদ্ধ করেছে যে না, আমরা এই কালচারালি লড়াইটা। কিন্তু হাদি, এটা তো খুব পরিণত একটা চিন্তা। আপনি যে চিন্তাটার কথা বললেন, এটা হঠাৎ করে স্পার্ক হওয়ার কথা না। এই চিন্তাটা কি জুলাই আন্দোলনের পরেই মাথায় আসলো, নাকি এটা অনেক আগে থেকেই মাথায় ছিল? না, আমি একটু বলি ভাই, আমি ছোটবেলা থেকে, মানে আমি তো ইন্টার পর্যন্ত মাদ্রাসায় পড়েছি, এরপর ইউনিভার্সিটিতে পড়েছি, কিন্তু আমি খুবই হ্যাপি। মানে আমাকে এটা যদি কেউ জিজ্ঞেস করে যে আমাকে আল্লাহ যদি আবারও দুনিয়ায় পাঠায়, আমি কয়টা জিনিস চাবো, আমি প্রথমত আমি ইন্টার পর্যন্ত যে মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসাটা আবার পড়তে চাইবো। নামটা বলেন। ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। জি। বাংলাদেশের, মানে এটা কেউ চিন্তাও করতে পারবে না যে মাদ্রাসায় রবীন্দ্রনাথের নাটক মঞ্চস্থ হয়, এবং মানে হয় না এমন কিছু নাই। তো এটা বাংলাদেশে, হ্যাঁ আমরা করেছি ছোটবেলা। আমি আপনাকে বলি, আমি যখন ওখানে 4, 5, 6-এ পড়ি, তখন ঝালকাঠি থেকে বরিশাল থেকে ঢাকায় আমি জাতীয় পর্যায়ে অনেকবার বিতর্ক, আবৃত্তি, তারপরে বক্তৃতায় এসেছি, এবং স্কুল কলেজ মিলিয়ে আমি অনেকবার ফার্স্ট হয়েছি। এটা শুধু আমি না, আমার ওই প্রতিষ্ঠানের অনেক ছোট ভাই বন্ধু যারা জাতীয় পর্যায়ে এরকম প্রচুর পুরস্কার পেত। মানে ওটা আমাদের এমনভাবে কালচারাল নার্সিং হতো যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, জারি, ভাটিয়ালি, একমাত্র মনে হয় নৃত্যটা হতো না মাদ্রাসা হিসেবে। তো এছাড়া প্রচণ্ড বিরাট আকারে এই আলোচনাগুলো হতো, চর্চাটা ছিল। তো এক, আর দ্বিতীয়ত হলো আমি আমার পরিবার, মানে আমি কিবরিয়া ভাই, আমি আপনার সাথে মানে আজকে অত সিরিয়াস আলাপ মানে সব জায়গায় করি তো টায়ার্ডও লাগে। আমি বরং এটা বলতে চাই যে পরিবার যে কত বড় প্রতিষ্ঠান, এটা আসলে চিন্তাও করে ভাবা যায় না যে আসলে পরিবার মানুষকে কোথায় নিয়ে যায়। আমরা 6 ভাই বোন, আমি সবার ছোট। আমার জীবনের যেটুকুন লার্নিং এখন পর্যন্ত পুরোটা আমার পরিবার। আমরা 6 ভাই বোন, এবং আমরা 6 ভাই বোন আলহামদুলিল্লাহ, আমি সবার ছোট, মানে আমার বয়স এখন 32, মানে বাকিরা তো আরো বড়। আমরা এখন এমনভাবে সবাই কানেক্টেড যে কার বাসায় কি রান্না হয়, এটা শত ব্যস্ততার ফাঁকেও এটা আমরা হোয়াটসঅ্যাপে বলি। মানে আপনি কিংবা আপনার পরিবারে কেউ কখনো রাজনীতির সাথে জড়িত ছিলেন? আমার বাসার কেউ কোনো দল করে না, কিন্তু আমরা ভীষণ পলিটিক্যালি কনসাস একটা পরিবার। আমার আব্বা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন, এবং আমি খুব অবাক যে, এবং এটা আপনাকে ভাই বলা দরকার, আমি কোথাও বলেছিলাম, আমার পলিটিক্যাল গ্রুমিংটা হয়েছে মূলত ছাত্র দলের হাত ধরে। আচ্ছা। আমার বাসা, আমার উপজেলা নলছিটি, আমার বাসা থেকে বিএনপির অফিস ছিল 1 মিনিট দূরত্বে। আমি যখন 3-4-এ পড়ি, আমার সাথে বন্ধুরা যখন ক্রিকেট খেলে, ফুটবল খেলে, এগুলোও খেলতাম। আমার মনে আছে কেন যেন জানি না, আমি তখন বিএনপির অফিসে গিয়ে বসে থাকতাম। তো ছাত্র দলের বড় ভাইরা বিভিন্ন প্রোগ্রাম করতো, বক্তৃতা করতো, এগুলো আমার ভীষণ টানতো। ওইখান থেকে আমি তো এখন পর্যন্ত বলি যে বাংলাদেশে দলের বাইরেও আমি দুজনকে অলওয়েজ স্বাধীনতা সার্বভৌমত্বের একটা প্রতিচ্ছবি হিসেবে চিন্তা করি। একজন হলেন শহীদ জিয়া, আর এখন যিনি বেঁচে আছেন বেগম জিয়া। ওনারা শুধু বিএনপির নেত্রী না, নেতা নেত্রী না, ওনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা প্রতিচ্ছবি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা কেমন আছি? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের পরে অনেকেই হাহুতাশ করেন অতীত সময়ের জন্য যে আমরা বোধহয় আগেই ভালো ছিলাম। কি বলার আছে আপনার এখানে? আগে তো ভালো অনেকে ছিলই, যার সন্তান আয়না ঘরে যায় নাই, গুম হয় নাই, খুন হয় নাই,
গতকালকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একজন ডাক্তার সাক্ষী দিয়েছেন। উনি তো আর কোনো দলের না, নিউরোসায়েন্স হসপিটালের। উনি বলছেন এই জুলাই গণ অভ্যুত্থানে নিউরোসায়েন্সে যতজন ভর্তি হয়েছেন তার 167 জনের মাথায় কোনো খুলি ছিল না। কিবরিয়া ভাই, আই রিপিট, গতকালকের পত্রিকা খুলে দেখেন, আপনি চোখ বন্ধ করে ভাবেন এটা আপনার ভাইয়ের রিপোর্ট, আপনার সন্তান, আপনার বাবা মা, যে 167 জনের মাথায় কোনো খুলি ছিল না। আমার বাসার সামনে আমি 8 বাচ্চার জানাজা পড়েছি এবং আমার একটা বিখ্যাত গান যেটা এই জুলাইয়ের পরে প্রচুর মানুষ শুনেছে, লাল জুলাই নামে, নাট্যকার নাট্য পরিচালক বান্নাবাই মেক করেছেন এবং রাহাত শান্তনুবাই গিয়েছেন। এই গানটা আমি শুধু একদম রক্তের মধ্যে দাঁড়াই লিখছিলাম, আমার দিয়া শান্তনু ভাই লেখাইছিলেন র্যাপ। তো এইটার মধ্যে আমি এভাবে ছিল যে মানে আমার সামনে বসে একজনের চোখ উপড়ে যাচ্ছে, যে চোখ এরকম চেপে ধরছেন, গল গল করে রক্ত পড়ছে, সে মিছিল থেকে সরছে না। কিবরিয়া ভাই, যে আপনাকে এটা বলেছি কি আপনার অন্য কোথাও শোতে বলেছি, ইলিয়াস আলী ভাই বিএনপির, ওনার লাশটা যখন মানে চিরে মধ্যে পাথর দিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, ঠিক তার পরেই হাসিনা ইলিয়াস আলী ভাইয়ের স্ত্রী এবং তার সন্তানকে পাশে বসিয়ে সান্ত্বনা দিচ্ছেন। তো হয় কি, যার সন্তান গুম হয় নাই, খুন হয় নাই, তার লাইফ তো ভালোই ছিল। যারা পাচার করেছে, এখন এই যে আগেই ভালো ছিলাম, এদেরকে আমি শুধু একটা বলি যে ট্রায়াল হলো আর্টিফিশিয়ালি হলেও এদের কাউরে 1 ঘন্টার জন্য ওরকম একটা আয়নাঘরে যদি রাখা যায়, অথবা তার সন্তানকে, তার বাবা মাকে। প্রফেসর ইউনূস যেদিন প্রথম আয়নাঘর ভিজিট করলেন, ওদিন একটা বাচ্চা মেয়ে গেছিল তার সাথে। সেই বাচ্চা মেয়েটা পর ইন্টারভিউতে বলতেছে, ওর মাকে যখন আয়নাঘরে নিয়ে আসছে তখন ও খুব ছোট, ওরেও নিয়ে আসছে সাথে, ওর মা অনেক ভারী। তো ওর মাকে মারতে মারতে এমন অবস্থা হয়েছে, তো ও বলছে যে আমার মার একটু পানি দেন। এরপরে এমন লাথি মারছে, ওর মা ওর সামনে বাথরুম করে ফেলছে, নড়তে পারতেছে না। একটা মেয়ে বলতেছে যে তাকে আয়নাঘরে নেওয়ার পর তার পিরিয়ড হয়ে গেছে মায়ের চোটে, তারপরে বলছে আমাকে প্যাড দেন, হো হো করে হাসতেছে। আপনি ভাবেন যে আপনার বোন, আপনার, এবং সব থেকে ভয়াবহ এই যে আলেপ আয়নাঘরের একজনকে ধরেছে, আয়নাঘরে নিয়েছে, তাকে জঙ্গি হিসেবে তার জবানবন্দি নেবে, কিন্তু সে দিচ্ছে না। তাকে জঙ্গি হিসেবে জবানবন্দি নেয়ার জন্য তার স্ত্রীকে ধরে নিচ্ছে তার সামনে। আপনি চক্ষু বন্ধ করে ভাবেন যে তার স্ত্রী তখন রোজাদার স্ত্রীকে সে যাতে স্বীকারোক্তি দেয় যে এখানে জঙ্গিপনা আছে আর সে জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত। ভাই, এই কথাগুলো যারা বলে আর্টিফিশিয়ালি হলো, দুনিয়ার যে মানুষটা ডাকাত তারও তো সন্তান আছে। একটা ছবি আছে, একটু দেখে নিন, হঠাৎ করে ওনার কথা শুনে মনে পড়লো। ছবিটার নাম হচ্ছে আনথিঙ্কেবল। যারা আমার অনুষ্ঠানটা দেখছেন তারা দেখে নিন ছবিটা। আমাকে কিভাবে ইদানিং অনেক বড় ভাইরা বলে কি, তুমি অনেক ইমোশনাল কথা বলো, এখন একটু প্র্যাকটিক্যাল কথা বলা দরকার, একটু ইমোশন দিয়ে তাড়িত হও। আমি ভেবে পাই না ভাই, 24-এ এই দুনিয়ার কোন পলিটিক্যাল সায়েন্টিস্ট একটা অঙ্ক কষে বসছিল যে এই ফ্যাসিবাদের পতন হবে এই বাচ্চাদের হাতে? সবাই তো 24-এ নির্বাচনের পরে বলেছে আরো 5 বছর। কি ভীষণ ইমোশন থাকলে, সেদিনকে আমার সাথে একটা বাচ্চার দেখা হয়েছে, তার বাবা আমাদের সাথে দেখা করতে এসেছে, যে ও প্রথম দিন নামছে, ও 9-এ পড়ে, সারা জীবন গেম ছাড়া কিছু খেলে নাই, বন্ধুদের সাথেও আড্ডা দেয় না, কিন্তু এই রক্ত দেখে সে নামছিল। তার বাবা মা মনে করছে ও খুব খারাপ করে ফেলবে, পরের দিন রাত্রিরে ওরে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়াই দিয়ে ওর ঘুম পাড়াই রাখছে। পরের দিন কি হয়েছে আপনি অবাক হবেন, এই বাচ্চা সে ঘুম থেকে উঠে তাকে বিকেল হয়েছে এবং তাকে মিছিলে যাইতে দেয় নাই। সে বাসায় বটি নিয়ে তারপরে বাপ মারে ধরছে, আমার উঠাও নাই কেন, সেই বটি নিয়ে তার বাবা তার সাথে রাস্তায় নামছে। এটা শুনেছি আমি। মানে যে ও যেহেতু নামবেই তাহলে আমি নামি। এগুলো কি প্র্যাকটিক্যাল ছিল? তাহলে এই ইমোশন, বাচ্চার চোখ ঝুলে যাচ্ছে, এখন পর্যন্ত বেওয়ারিশ কতগুলো লাশ আমরা শনাক্ত করতে পারি নাই। মানে আমি জানি যে আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাব, আমাদের সাথে কেউ থাকবে না, আমরা সবাইকে হারাই ফেলবো, কিন্তু এতগুলো মানুষের জীবন চিরতরে অন্ধ, পঙ্গু। কিভাবে এটা আমি অনেকবার বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে, টিআরটি ওয়ার্ল্ড একটা ছেলেকে ইন্টারভিউ করবে জুলাইয়ের আহত, তা আমাকে দেখে ওনারা কথা বলতেছে, তখন ছেলেটা শুনতেছে যে আমি এসছি, ও কোরআনের হাফেজ, মনে হয় 21 না 22 বছরের, 2 চোখ চিরতরে হারাই গেছে, আলো ফিরবে না। তো আমার কাঁধে হাত রেখে বললো কি যে হাদি ভাই, আমারে সপ্তাহখানেকের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায়? আমি বললাম ভাই 1 সপ্তাহের জন্য কেন? বললো ভাই অন্তত আমার মারে আমার খুব একবার দেখতে মন চায়, আমার মা আমার অনেক নিষেধ করছিল অন্তরণে যাইতে, আমি
ফিরে আসার সময় মারে দেখি নাই, আমার একটাবার মন চায় আমার মারে দেখি। তো যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশ চলে গেছে, টিস্যুদের ব্যবস্থা করেন। সরি ভাই। প্লিজ টেক ইউর টাইম। আদি ভাই, এটা আসলেই খুবই ইমোশনাল জায়গা। এখান থেকে আমাদেরকে একটু সামনের দিকে যেতে হবে। আমি জানি আপনি সেই সময় থেকে একেবারে সরাসরি মাঠে আছেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আপনি খুবই লাউড ভোকাল। এটা ঠিক যে 24-এর পরে আমরা একটা বছর পার করলাম এবং এই এক বছরের মধ্যেই যে চেঞ্জেসগুলো দেখেছি মানুষের মধ্যে, আপনার কখনো ভয় হয় না আপনার ভবিষ্যৎ নিয়ে? প্রথমত ভাই, কারণ আপনি যা করছেন আজকে, আপনার মতো অনেকেই যারা করছেন, সবই তো ডকুমেন্টেড। হ্যাঁ, সব ডকুমেন্টেড। আপনি জানেন হয়তো যে আমি যখন আন্দোলনে, তখন আমি প্রথম জানি আমার ওয়াইফ কনসিভ করেছে এবং আমার বেশ কিছু কমপ্লেক্সিটি ছিল। তো আমি তো রামপুরে ছিলাম, একদম প্রতিদিনই মানে ওখানে একটা ভূমিকা রাখার যেহেতু আল্লাহ তৌফিক দিয়েছিল, তো কারো কথাই যখন শুনছিলাম না, তখন আমার মনে আছে যে আমার ভাই আমার বোনের বাসা, সবার বাসা কাছাকাছি। তো আমার ওয়াইফকে বলছিলাম, শুনছিলাম অন্যরুমে, যে ও বাসায় ঢুকলে আমার ফোন দিবা, আমি বাহির থেকে তালা মেরে দিয়ে যাব। তো তখন দুটো কথা খুব মনে আছে। আমার ওয়াইফ একবারও নিষেধ করে নাই, কারণ ও জানছিল যে এই কাজটাই আমি জন্মের পর থেকে করতে চেয়েছিলাম, ইনসাফের লড়াইটা। তো আমাকে এখন থামালে আসলে পারবে না, এটাও জানতো, আমার পরিবারও জানতো। কিন্তু তাদের তো আসলে ভাই, বিশেষ করে আমার যখন এখন দুনিয়া একটা বাচ্চা আসবে, তখন আমার ভাই একবার আমাকে বলছিল যে এই বাচ্চাটার কথা তো চিন্তা করা দরকার তোর। তখন আমি দুটো কথা বলছিলাম। একটা হচ্ছে যে এখন পর্যন্ত যেই বাবারা রাস্তায় শহীদ হয়েছে, তাদেরও তো বাচ্চা আছে, এমন তো না ওরা দুনিয়া এমনি এমনি আসছে। তাদেরকে যেরকম আল্লাহ দেখবে, ওরও আল্লাহই দেখবে। আর একবার তখন আমি শুনতে পাচ্ছিলাম যে আমার ওয়াইফকে বলতেছিল যে ও বাসায় ঢুকলে বলবা যে আমি বাইরে থেকে লক করে যাব। তখন আমার মনে আছে, আমি যখন বুঝতে পারছিলাম যে এরকমটা করতে পারে, তা আমার বাসার ছাদে পাশ থেকে অন্য পাশ থেকে বের হওয়া যায়। তাই আমি বলছিলাম যে যদি সত্যি এইটা করো, যদি আমি 7 তালা দিয়ে লাফ দিয়ে পড়ি, তখন তোমরা কি করবো, আমার বাঁচাইতে পারবা? তো আমার মা খুব মনে আছে যে আমি এমনিতে ভাই, আমি তো সবার ছোট, আর এমনিতেই ছোটবেলা থেকে আমি ভীষণ মানে একদম মায়ের সাথে থাকা আর কি। এখন আমি মানে বাড়ি গেলে মার কাছেই ঘুমাই। তো মা তো কান্নাকাটি করছিলই। তখন মা একটা কথা বলছিল যে এমনি মরে যায়, কিন্তু ওই রকম মানে হতাহত অবস্থা। তখন আমি বলতেছিলাম, মা, কেউ যদি রুমে এসির মধ্যে মারা যায় আর কাউরি একদম গুলি করে মেরে ফেললো, মানে কবরেই তো যাবে। আর ব্যাপারটা তো এমন না যে এসির মধ্যে মারা গেল তার মৃত্যু কষ্ট কম, বরং জীবনে তো পাপ আমাদের সবারই আছে। হয়তো আমার প্রচন্ড পাপ থাকা সত্ত্বেও আমি একটা ইনসাফের পক্ষে দাঁড়ানোর কারণে আমার এই মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ তোমার মাফ করে দিতে পারে, এটুকু তো ন্যূনতম প্রত্যাশা আমাদের থাকা দরকার। তো আমার মনে আছে যে হ্যাঁ, আর আমি যে কারণে ওই সময় এভাবে করতে পেরেছিলাম, সেটা হলো ওই যেই রক্তের মধ্য দিয়ে, আমি এটা অনেকবার বলেছি যে আমার পাশে কিভাবে একটা ছেলে শহীদ হচ্ছিল, আমি মিছিল দিচ্ছিলাম, আমরা এরকম করে করে। তো আমার পাশে একটা ছেলে ছিল, আমার চেয়েও বয়স কম, ওর পরনে একটা মাস্ক ছিল, হাতে লাঠি ছিল। এটা আমি অনেক শোতে বলেছি। তো হঠাৎ করে দেখি ও আমার মনে হয় একটু দূরে ছিল, লুটিয়ে পড়েছে। ওর পুরো মুখে মাস্কটা, হাতটা দুভাবে এবার ছড়ানো, রাস্তার মাঝখানে গল গল করে রক্ত ড্রেনের দিকে চলে যাচ্ছে। এবং এটা গুলিটা নিচ থেকে আসে না, হয়তো কোনো ছাদ থেকে বা স্নাইপার শুট, কারণ নিচ থেকে আসলে তো আমাদের গায়ে লাগতো। তো তখন আমার মনে আছে যে আমি আসলে কি করব। মানুষ আছে না, কিছুক্ষণের জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে না যে আমি ওর কাছে যাব নাকি আমি পিছনে ফিরবো। আমি একদম স্থির হয়ে দাঁড়াইছিলাম। তখন আমার যারা আরো সাথে ছিল টেনে পরে দূরে নিয়ে গেছে। ওইটার পরে আমার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে যে ও তো আমার একটু পাশে ছিল, ওইগুলিটা তো আমার মাথায় আসতে পারতো। ও যে এখানে শহীদ হলো, ওর বাবা মা ভাই বোন দুনিয়ার সব আছে, কিন্তু আল্লাহ যে ওরে নিয়ে গেল আর আমারে রেখে গেল, এর মানে আমার কিছু কাজ আছে, এই লড়াইটা আমার জারি রাখতে হবে। হ্যাঁ, আমি খুব গ্রেটফুল যে আমার মতো পরিবার দুনিয়া আল্লাহ খুব কম মানুষকে দিচ্ছে। আছে না যে আল্লাহ অনেক দিক থেকে রহমত করে, কিন্তু কিভাবে আমি জানি না। আমার একটা কখনো বলি নাই, আমি ছোটবেলা থেকে ভীষণ অসুস্থ, ভীষণ। আমার অনেকগুলো, এখন পর্যন্ত আমি একটা ক্রনিক ডিজিজ সাফার করি, সবসময় ট্রিটমেন্টে আছি। তো আমার মা, আমি তো হোস্টেলে থেকে পড়তাম, আমরা সব ভাই বোন হোস্টেলে থেকে দূরে দূরে। তো আমার পাশের জেলায় ছিল, প্রতি সপ্তাহে একদিনের জন্য বাড়িতে আসতাম।
আমার অসুস্থতা এমন ছিল যে প্রতি 2-3 মাসে আমার বাড়ির সবাই কান্নাকাটি করতো, এবার মনে হয় আমি মরে গেছি। ইন্টার পর্যন্ত এরকম কমন চলতো। বড় প্রতিষ্ঠানে পড়তাম, এই 15 দিন 20 দিন পরে এরকম অনেক অসুস্থ হয়ে যেতাম, বন্ধুরা বাড়ি দিয়ে যেত, মা 1 সপ্তাহ 10 দিন প্রচণ্ড কষ্ট করে সুস্থ করতো, এরপর আবার যেতাম। তা আমার এরকম খুব আজকে মনে পড়তেছে মায়ের এই কথা, আমার ওই ভাইটার কথা বলতে গিয়ে, যে আমি আসলে তো ইমোশনাল কেন হলাম ওর মায়ের কথা বলবার পর। তো আমার মায়ের কথা মনে হচ্ছিল যে এরকম অনেক রাত আমার 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 শরীর অনেক খারাপ, তো আমার রাত 2টা-3টা কিভাবে ভাই ঘুম ভেঙে যেত। আমি দেখতাম যে আমার মুখের উপর বা আমার বুকে মানে মায়ের চোখের পানি, মা করতো কি রাত 2টা-3টে উঠে ওই যে তেল গরম করে আমার বুকে মাছতো আর দোয়া করতো, আর ওই যে মা কান্না করতো, ওই চোখের পানি আমার মুখে কখনো বুকে পড়ে আমার ঘুম ভেঙে যেত। এরপরে আমি লজ্জায় আর চোখ খুলতাম না, আমি এরকম শুয়ে থাকতাম। তো যদিও আমি এটা হাজারবার বলি যে আমার সমস্ত শক্তি, আমার স্পিরিট, এটা সব আব্বার থেকে পাওয়া। আমার দুনিয়ার সমস্ত এনার্জি, সাহস, শক্তি এটা আমার আব্বার কাছ থেকে পাওয়া। কিন্তু আমার এই জায়গাটা, তো এই জন্য যে বলা যে প্যারালালি একই সাথে এরকম পরিবার। আর একটা কথা, আমি ওদের কথা কোনোদিন কাউরে বলি না, আপনার মাধ্যমে বলি, আছে না অনেকের খুব ভালো পরিবার কিন্তু অত ভালো বন্ধু বান্ধব নাই। আল্লাহ প্যারালালি একটা মানুষকে এত বেশি রহমত দেয়, এটা আমার মতো আর দেখি না। এই জন্য আমি মনে করছি যে আমার অনেক বেশি দায়বদ্ধতা। বিশ্বাস করেন, প্রথমত হলো আমার পরিবার, দ্বিতীয়ত কোনো ছেলে বা মেয়ে তার শিক্ষকদের এত ভালোবাসা জীবনে পাইছে, এটা আমি আমার চেয়ে আর কাউরে দেখি নাই। মানে আমি অনুষ্ঠান উপস্থাপনা করব, অনেক বড় প্রোগ্রাম, আমার টিচারও ওখানের উপস্থাপক, আমি তার সাথে উপস্থাপনা করব। তার রুমে ঢুকছি, সে জানে আমি খাই নাই, খেতে গেলে প্রোগ্রাম দেরি হয়ে যাবে, সেই প্লেটের অর্ধেক খাইছে, বাকি অর্ধেক বলে যে তাড়াতাড়ি খা, তারপর আমাদের স্টেজে যেতে হবে, এ পর্যন্ত। আর থার্ড যেটা, আমার বন্ধুরা, মানে আজকে না, এই অবস্থায় না, আমি যখন ছোটবেলা থেকে, বিশ্বাস করেন আমি যখন 2তে পড়ি, আমার বন্ধুরা যার পানের বরস ছিল, পানের বরস থেকে পান নিয়ে আমার মায়ের জন্য আসতো, বাসার সামনে দাঁড়াই থাকতো। আমার বন্ধুরা আমার পাইলে পাইলে বড় করছে এ পর্যন্ত। আমার প্রচুর বন্ধু ঢাকা মেডিকেলের, বুয়েটের, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে, আমার যেই বন্ধুটা 3-4-এ আমার সাথে পড়ছে কিন্তু ড্রপ আউট, ও এখন মাছের বাজারে আমার এলাকায় মাছ বিক্রি করে, ছোট একটা দোকান আছে, এখন পর্যন্ত ওর সাথে আমার সবার সাথে আছে। এইটা আমার জীবনের অসম্ভব শুকরিয়া যে আমার পরিবার, আমার প্রতিষ্ঠান, আমার শিক্ষক, প্যারালালি আমার বন্ধুরা ছোটবেলা থেকে এখন পর্যন্ত, মানে ওরা আমার পালে লিটারারি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। গোপালগঞ্জের মাটি বলেন, আকাশ বলেন, বাতাস বলেন, সবাই আওয়ামী ভক্ত, ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই। তো তাদের জায়গা থেকে এইটা, এই মুভমেন্ট বলেন বা আপনার বক্তব্য বলেন, গোপালগঞ্জের আপামর সাধারণ মানুষকে তো হার্ট করলো। অবশ্যই। এখানে ভাই একটা কথা বলি আপনার মাধ্যমে, প্রথমত সেটা হচ্ছে গোপালগঞ্জে তো সবাই আওয়ামী লীগ করে না, কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে, প্রথমত আপনার মাধ্যমে বলি, এটার কোনো ব্যাখ্যা নাই, সেটা হচ্ছে গোপালগঞ্জের যারা আওয়ামী ফ্যাসিবাদের লোক না, দেশপ্রেমিক মানুষ, তারা যারা আহত হয়েছেন, আমি তাদের কাছে বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করছি যে আমি আপনাদের সন্তান, আপনারা প্লিজ দুঃখ নেবেন না। কারণ কোনো জেলার সাথে তো আমাদের কোনো ঘৃণার জায়গা নাই, এই ঘৃণার বিরুদ্ধেই তো আমাদের লড়াই, প্লিজ আপনারা কষ্ট পাবেন না। কিন্তু এর পরের কথাটা কি জানেন, সেটা হলো হাসিনা ভারতের সাথে আওয়ামী লীগ এবং ভারত মিলে যেটা করেছে, বাংলাদেশকে অঘোষিতভাবে টুঙ্গিপাড়ার একটা উপনিবেশ বানিয়েছে। ছোট একটা গল্প আমার মনে পড়লো, 3-4 বছর আগে ট্রাফিক সার্জেন্ট একজনে ধরছে মোটরসাইকেল, নাই মানে ওই হেলমেট নাই, লাইসেন্সও নাই। তা আমি পাশে দাঁড়ানো, আমার এই কথাটা আমি যখন ক্লাস নিচ্ছিলাম, আমার বিভিন্ন স্টুডেন্টদের, ওদের সাথেই গল্প করেছি। তো সে সার্জেন্টকে কোনো উত্তর দিচ্ছে না, তো এরকম 2-3 মিনিট বলার পর সে বলতেছে শুধু পিছনে তাকান। তো পিছনে তাকান বললে পর, তো পিছনে তাকাই দেখলাম ওই যে বোর্ড, ওখানে লেখা গোপালগঞ্জ। এরপরে সার্জেন্ট তাকে ছেড়ে দিল, মানে হলো ওই যে আপনার নাম্বার প্লেট, এই নাম্বার প্লেটে গাড়িটা হলো গোপালগঞ্জের, মানে উনি বুঝাতে চাইলেন উনি গোপালগঞ্জের মানুষ, সুতরাং এইটাই হওয়ার কথা ছিল, আর বেশি কিছু করলে হয়তো ওনার চাকরি চলে যাবে। এই যে গোপালগঞ্জ নাম করে পুরো বাংলাদেশকে একটা টুঙ্গিপাড়ার উপনিবেশ বানিয়ে ফেলা। দেখেন বেগম জিয়ার সেই কথাটা আপনার মনে আছে নিশ্চয়ই, যে গোপালগঞ্জের নাম বদলে যাবে, এর মানে কি গোপালগঞ্জের সাথে ওনার ব্যক্তিগত কোনো শত্রুতা আছে? নিশ্চয়ই না। কিন্তু এই বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, আপনি পুলিশের মধ্যে দেখেন, আমলাদের মধ্যে দেখেন, গোপালগঞ্জ মানে গোপালগঞ্জকে ধরে 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 তাদেরকে চাকরি দিয়ে, প্রমোশন দিয়ে, সব হত্যাগুলো তাদেরকে দিয়ে করানো হয়েছে, এবং তাদেরকে এম্পাওয়ার করেছে কোন পরিচয়টা, সে গোপালগঞ্জের ছেলে বা গোপালগঞ্জের মেয়ে।
রাইট? তো আমাদেরকে যেটা করতে হবে ওই আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে কথা বলতে হবে। আমরা তো এটা বলছি না যে এই গোপালগঞ্জ একদিন আবার বগুড়া হয়ে উঠতে পারে, না, আমরা বগুড়া হতে দিব না গোপালগঞ্জে। এর মানে হলো যে কোনো একক জেলা, একক ব্যক্তির পরিচয় কাউকে মনস্টার হতে দেওয়া যাবে না। সুতরাং হ্যাঁ, আর ওই দিন আমরা খুবই এক্সাইটেড ছিলাম, কারণ হলো হাসনাতরা যখন লিটারারি, এটা সত্য যে ওদেরকে ওভাবে পেলে ওদেরকে মেরে ফেলতো, এমনভাবে ওদের সাথে তো বারবার কথা হচ্ছিল। তো আপনি যখন বুঝবেন, দেখেন আমি তো হাসনাতদের পলিটিক্স করি না, কিন্তু হাসনাত, বিএনপি, জামাত, এনসিপি যারা এই জুলাইয়ের যোদ্ধা, তারা তো সবাই আমার ভাই। ইভেন আওয়ামী লীগের সেই মানুষটা, আমি হাজারবার বলি, যে গণহত্যা করে নাই, গুম করে নাই, খুন করে নাই, হত্যা করে নাই, কিন্তু সে ফিলোসফিক্যালি আওয়ামী লীগ। আমি তো তাকেও বলি যে তার সাথেও কোনো অন্যায় করা যাবে না, তার সাথে ইনসাফ করতে হবে। না, আওয়ামী লীগের অনেকে আছে জুলাইয়ের পক্ষে ছিল, হ্যাঁ, একদম স্বীকৃত আওয়ামী এটা লীগ আমি করে। আপনাকে বলি, আমি যে আমার শেষের 10 দিন তো আমার বাসায় থাকতে পারি নাই, এবং আমার ওয়াইফ তখন বাসায় একা। আমার বাড়ির লোক, আমার শ্বশুর বাড়ির কেউ জানে না যে আমি বাসায় নাই, আমার ওয়াইফ প্রেগনেন্ট। কিন্তু তখন আমি রাতে বাসায় থাকি না, কারণ সারা রাত জেগে জেগে ল্যান্ডফোনে, তখন যখন নেট ব্ল্যাক আউট করা হয়েছিল, আমি যে বাসাটা, যে আপার বাসায় ছিলাম, ওনার ভাইও আওয়ামী লীগের ওয়ার্ডের একজন বড় নেতা, এবং ওই বাসাতে এই জন্য আমি এই আপার বাসায় থাকতে পেরেছিলাম যেন, এবং ওনার ভাই জানতো, কিন্তু ওনাকে বারবার ডেকে বলেছে এটা কিন্তু খুব রিস্কি হচ্ছে। বাট এবং ওই আপা, আমি অনেক টকশোতে বলেছি, উনি রাত 2টায় 3টায় আমার সাথে ব্রাকের সামনে, ইস্ট ওয়েস্টের সামনে, তারপরে আবুল হোটেলের ওখানে বোরকা পরে ফাইল নিয়ে হসপিটালের আমার সাথে গেছেন, কারণ ঠিক তখন আমার ওখানে যাওয়া দরকার ছিল অবস্থা বোঝার জন্য। আমি একটা লুঙ্গি পরে, টি শার্ট পরে তার সাথে গেছি, এবং সে হসপিটালের ফাইল নিয়েছে যাতে বুঝতে পারি যে আমাদের ইমার্জেন্সি হসপিটালে যাওয়া প্রয়োজন, আমার বোনকে সাথে নিয়ে। তো এটা তো সত্য। তো এই জন্য আমরা চাই যারা আওয়ামী লীগের গণহত্যার সমর্থক না, তাদেরকেও আপনি একটা স্পেস দেন। তবে তার আগে কি করতে হবে? এই গণহত্যার বিচারটা করতে হবে। বিচার করে তারপর তাকে নতুন করে স্পেস দিতে হবে। তো এই ঘৃণা তো আমরা আওয়ামী লীগের মতো ছড়াতে পারি না। ইনকলাব মঞ্চ আসলে কি করতে চায় ভবিষ্যতে? ইনকিলাব মঞ্চ মূলত বাংলাদেশের পক্ষে একটা সাংস্কৃতিক বিপ্লব করতে চাই, এটা খুবই ক্লিয়ার। আমরা বাংলাদেশে মনে করি যে সংস্কৃতি মানে শুধু গান বাজনা, নাটক, সিনেমা, এটা তো আর না। মানে মানুষের যে মনস্তত্ত্ব, দেখেন এই মনস্তত্ত্বের ফলে 1 বছরের মধ্যেই তারা 3 মাস 4 মাস পরে কেউ কেউ বলতে পারছে যে আগেই ভালো ছিলাম। কিবরিয়া ভাই, এই সরকার বা এইটা যেটাই হোক, যেই চালাক, এইটার কোনো তুলনায় কি আপনি গত 16 বছরের সাথে দিতে পারবেন? শুধু একটা হাজার হাজার গুমের সাথে একটা গুম শুধু নিজের পরিবারের সাথে রিলেট করেন, এটা আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বোন, লাশটা ফেরে নদীতে ভাসিয়ে দিয়েছে। এরপর আপনি 2-3 বছর খুঁজেছেন সব জায়গায়, আপনাকে বলাও হয় না সে মরে গেছে। আপনি কিসের সাথে কি মিলাচ্ছেন? এর মানে আমাদের যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্ব ভাঙতে হবে। বাংলাদেশে যেটা করা হয়েছে, বাংলাদেশে নাটক, সিনেমা, গল্প, উপন্যাস এসবের মাধ্যমে, যেমন আপনি সরাসরি গণহত্যা করবেন না, কিন্তু আপনি উপন্যাস লিখবেন, আপা তোমার আব্বাকে একটু আব্বা বলে ডাকি, এরকম বলে বলে আপনি বলবেন। আমার অনেক বড় ভাইকে আমি চিনি যারা পিএসসির ভাইবা বোর্ডে, বিসিএসে বঙ্গবন্ধুর নামের আগে, শেখ মুজিবুর রহমান নামের আগে একটা টাইটেল বাদ দিয়েছে হয়তো, এবং তাকে প্রচণ্ড অপমান করে বের করে দেওয়া হয়েছে। এবং আপনাকে বলতে হবে, যতবার বলবেন ততবার, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নবী রাসূলের নামও একবার বললে দুরূদ পড়লে হয়, বারবার বললে দুরূদ না পড়লেও হয়। অথচ এটা এমনই একটা ধর্ম। আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি না, এটা একটা কাল্ট, এটা একটা সেমি রিলিজন। প্রমাণ আপনাকে বলি, আজকে আওয়ামী লীগের যে ভাইয়েরা শুনবেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, কিবরিয়া ভাই, আমি গত 1 বছর এই মনস্তত্ত্বটা বোঝার জন্য, আমাদের প্রচুর বন্ধু বান্ধব আছে তো যারা সফট ছাত্রলীগ বা ছাত্রলীগ করতো, অথবা আওয়ামী লীগকে ভালোবাসে, এরকম আছে না? যেহেতু এই দেশেই আমরা সব একসাথে থাকি, আমি প্রচণ্ডভাবে তাদেরকে বোঝার চেষ্টা করেছি। অনেস্টলি বলি, এখন পর্যন্ত আমি একজন, নট এ সিঙ্গেল ম্যান, আওয়ামী লীগের কর্মী না, সাধারণ সমর্থককে পাই নাই যারা এই জঘন্য গণহত্যার ব্যাপারে ন্যূনতম অনুশোচনা আছে। ভাই দেখেন, মানুষ যে যার পলিটিক্স করে, এরপরে ভাই বন্ধুরা বললে বলে না, না এই কেসটা খুব খারাপ হয়েছে, এই কেসটা ঠিক হয় না। ভাই, আমি একজন ন্যূনতম আওয়ামী লীগের সমর্থককে পাই নাই যে মনে করে এই গণহত্যাটা একটা জঘন্য কাজ হয়েছে, সুতরাং তাদের ক্ষমা চাওয়া উচিত। তারা বলে না, এটা কিসের কি হয়েছে, এখানে ছাত্ররা পুলিশকে মাইরে ফেলছে। এই মনস্তত্ত্ব আপনি কি দিয়ে ভাঙবেন ভাই? আমাদের একটা দীর্ঘ লড়াই লাগবে। বিএনপির ক্ষেত্রে অনেকবার বলেছি, বিএনপি যদি এখন নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তার কি ইচ্ছে 5 বছর থাকবে? 1/11 তো তার চলে যাওয়ার কথা না, সঠিক ভোট হলে তো তখনও সে ক্ষমতায় আসার কথা। কিন্তু দেখেন বিএনপির আর একটা ছায়ানট কোথায়, আর একটা উদিচি কোথায়? আওয়ামী লীগের 100-র বেশি এরকম সফট লেয়ার ছিল যে সে, দেখেন, সে ক্ষমতায় নাই, কিন্তু তার পক্ষে মত উৎপাদন করার মতো মূলধারা মিডিয়া থেকে শুরু করে কত জায়গায় লোক আছে, তারা গিলি করা পাঞ্জাবি পড়বে, তারা রবীন্দ্রসঙ্গীত গাইবে, শান্তিনিকেতনের জবনে কথা বলবে, এবং তারা বলবে যে
হাসিনা খারাপ কিন্তু বঙ্গবন্ধু তো খারাপ নয়, কিন্তু সে একবারও বলে না এই বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি, এই কথাটা যেরকম সত্য, সেই বঙ্গবন্ধু বাংলাদেশে বাকশাল কায়েম করে গণতন্ত্র হত্যা করেছেন। তিনি প্রথম গুমের জনক বাংলাদেশে। তিনি সিরাজ শিকদারকে শুধু গুমি করেন নাই, তাকে হত্যা করে সংসদে দম্ভ ভরে বলেছেন কোথায় আজকে সেই সিরাজ শিকদার। এই বাংলাদেশের প্রত্যেকটা, এই যে আজকে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের জন্মদাতা ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই কথাটা তিনি বলবেন না। বাংলাদেশ থেকে কোন ইতিহাসটা গুম করা হয়েছে ভাই জানেন? ৭৪-এর দুর্ভিক্ষ। কবি আব্দুল হাই শিকদার, যুগান্তরের সম্পাদক, কয়েকদিন আগেও আমাকে বলেছেন যে কমপক্ষে ৫ লক্ষ মানুষ ৭৪-এর দুর্ভিক্ষে মারা গেছে, কিন্তু উনি বলছেন আমি আমার এলাকায় গিয়ে দেখি আসলে মানুষের অভাব, মানে চাল ডালের অভাব নাই। তখন দেশে এগুলোর পর্যাপ্ত মজুদ ছিল, কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের তখন সবাই মিলে এটা নিজেরা মজুদ করে কালোবাজারি করে তারা মানুষের কাছে পৌঁছে দিতেন। আমি যে এলাকার ছেলে, সবাই আমির হোসেন আমুকে আমার এলাকায় সবাই লবণ চোরা বলে চেনে। এই ৭৪-এর দুর্ভিক্ষের সময় তারা লবণকে এরকম কুক্ষিগত করে এরপর অনেক বেশি দামে বিক্রি করেছে। ৫ লক্ষর বেশি মানুষ ৭৪-এর দুর্ভিক্ষে মারা গেছে, যার ফলে ৭৫-এর 15ই অগস্টে জানা যায় লোক পাওয়া যায় না। এটা তো সত্য। এই সত্য কি তারা কোনোদিন স্বীকার করে? তো এই জন্য আপনাকে যেটা বলা সেটা হলো যে আমাদের কালচারাল লড়াই লাগবে। আফসোস হলো বিএনপি বাংলাদেশের এত বড় দল, তার কোনো কালচারাল চিন্তাই নেই। কোথায় ছায়ানট, কোথায় উদীচী, আর তার কিসের তারা সংস্কৃতি মনে করে যে 10টা 8টা বিভাগে 8টা ব্যান্ড শো করলেই কালচার হয়ে যাবে। এটা শহীদ জিয়ার মতো একজন মানুষকে নিয়ে আইকনিক 3টে উপন্যাস নাই আছে? তো মানুষের ন্যারেটিভ নির্মিত হয় কি করে? মানুষের মনস্তত্ত্ব, ছোটবেলা ছেলেটা কোথায় গেছে? প্রথমে গেছে ছায়ানটে গান শিখছে, তারপরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে গেছে, তারপরে উদীচিতে গেছে, তারপরে অলিম্পিয়াডে গেছে, এরপরে বিদেশে গিয়েও সে হাসিনা খারাপ, বঙ্গবন্ধু ভালো, আওয়ামী লীগ এবার খুব খারাপ, কিন্তু 96-তে ভালো। কিভাবে 96-তে আওয়ামী লীগ ভালো? এই আওয়ামী লীগ তো বাংলাদেশে বারবার ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। তো এখন আমাদের হলো এইটার বিরুদ্ধে যে আপনি কাউন্টার ন্যারেটিভ বলবেন, সেই প্রস্তুতি বাংলাদেশপন্থী মানুষদের সমস্যা কি জানেন? আমাদেরকে সবাই এসে বলে কি, হাদি ভাই দেশের প্রয়োজনে জীবন দিয়ে দিব বলবেন। তা আমি ধরে বলি ভাই জীবন দেওয়া লাগবে না। আল্লাহ নিজেও বলছে আগে তোমার মাল দাও, তারপরে জান দাও। মাল কি? মাল মানে খালি টাকা দেয়া না, আপনি আপনার স্কিল দিবেন। বাংলাদেশপন্থী মানুষদের এদেশে কোনো প্রতিষ্ঠান নাই, তার কোনো প্রজেক্ট নাই। বাংলাদেশে আপনি ভাবেন কিভাবে কালচারাল হেজিমনি প্রতিষ্ঠিত হয়? ভাই কলকাতা থেকে বাংলাদেশে শত শত আর্টিস্ট কাজ করতে আসে না? নিশ্চয়ই আসে। কিবরিয়া ভাই আপনি কোনোদিন আজ পর্যন্ত দেখছেন কলকাতা থেকে যারা ঢাকায় আসে 6 মাস 1 বছরে কাজ করে যায়, তারা এরপরে কলকাতায় কোনো শোতে গিয়ে ঢাকার অ্যাকসেন্টে বাংলা বলেন? কলকাতার আর ঢাকার অ্যাকসেন্টের পার্থক্য তো আছে, আচ্ছা না? শুনলেই বোঝা যায়। কিন্তু কত বড় খয়রাইত্যপনা বলে এটার বরিশালে, হ্যাঁ, যে এটা কিন্তু ইচ্ছা করে। আমাদের জয়া হাসানেরা কলকাতা গিয়ে মাত্র 2 দিন একটা শুটিং করে আসেন বা 2 মাস, এরপরে বাংলাদেশের বিভিন্ন শোতে যান না, রান্নাঘরের শোতে গিয়ে তারা বাংলা বলে কলকাতার অ্যাকসেন্টে। যা হয়েছে না দাদা, মানে কত বড় স্টুপিড আপনি ভাবেন। এবং এটা যে আরোপিত সেটা বোঝা যায়। এই যে খয়রাইত্যপনা, এই যে আমাদের মনস্তত্ত্ব, এটা আপনি কি দিয়ে ভাঙবেন? সে খায় শরবত কিন্তু জোর করে বলে লেমনেড, আপনি এটা কি দিয়ে ভাঙবেন? তা আমার হলো আমাদের যা দেখেন, এখন বাংলা মানেই বাংলাদেশ। কলকাতার হেজিমনি বহু আগে ভেঙে গেছে। যেই কলকাতা পুরো ইন্ডিয়ার মধ্যে সব থেকে বস্তি হিসেবে ট্রিটমেন্ট পায়, কলকাতার মানুষের সাথে পুরো ইন্ডিয়ার মানুষ ভালো করে কথা বলে না, তারা নোংরা। আপনি দেখেন পুরো ইন্ডিয়ায় কলকাতার কেউ চ্যানেল দেখে, কলকাতারও যারা একটু ভালো এলিট তারা কলকাতার বাংলা চ্যানেল দেখে না। যেই কলকাতা সিনেমায়ও এখন আপনার দক্ষিণ ভারতের সিনেমাকে সব কপি করে। আর বাংলাদেশে কি করা হলো, তাদের স্যাটেলাইট চ্যানেলগুলো এখন পর্যন্ত দেদারসে দেখানো হচ্ছে বিজ্ঞাপন, তাদের বিজ্ঞাপনগুলো দেখে এখানে মানুষের কাছে প্রোডাক্ট সেল করা হচ্ছে, অথচ বাংলাদেশের কোনো চ্যানেল ওখানে ওপেন করা হচ্ছে না। অথচ বাংলাদেশের প্রোগ্রাম, বাংলাদেশের নাটক দেখার জন্য এক সময় কলকাতায় মানুষ অ্যান্টিনে ধরে বসে থাকতো। তো এই কালচারাল হেজিমনি আপনি কি দিয়ে ভাঙবেন? হাদি ভাই, আমার কাছে যেটা মনে হয়, আপনি যে যুদ্ধে নেমেছেন এই যুদ্ধটা অনেক কঠিন যুদ্ধ, অনেক লম্বা সময় ধরে করাটা যুদ্ধ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। 1 বছরের মধ্যে আমরা জুলাইয়ের যারা শক্তি ছিলাম, যারা জুলাইকে ধারণ করেছি, তাদের মধ্যে যেইভাবে আমরা বিভাজন দেখেছি, আমি কয়েকটা উদাহরণ বলতে পারি। যেমন ধরেন বাংলাদেশের এই আন্দোলনে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, যদি আমি বলি দেশ এবং দেশের বাইরে থেকে, মূলত দেশের বাইরে থেকে আমি বলবো, বেশ কয়েকজন হাতে গোনা, তারা গণমাধ্যমের চেয়েও শক্তিশালী ভূমিকায় ছিল। তাদের কথায় মানুষজন রাস্তায় নেমেছে
এটা পৃথিবীর ইতিহাসে কোথাও হয়েছে কিনা আমরা ঠিক জানি না। আমরা জানি যে ইন্ডিয়াতেও এরকম কিছু পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার আছেন, কিন্তু এতটা পাওয়ারফুল কিনা বাংলাদেশের এই বেশ কয়েকজন আমি বলবো, তাদের মধ্যে এক বিভাজন দেখেছি, মারাত্মক রকমের বিভাজন। একজন আরেকজনকে সম্মান দিয়ে কথা বলে না। এবং এই যে ক্রিটিসিজমের এই যে লেয়ার, হ্যাঁ আমরা বলতে পারি যে এখন গণমাধ্যম অনেক স্বাধীন, যে যেভাবে পারছে কথা বলছে, কিন্তু এই যে বিভাজনগুলো, রাজনীতিতে বিভাজন, মানুষে মানুষে বিভাজন, চিন্তায় বিভাজন, আসলে এটা কি ঠিক হচ্ছে, বা এই জায়গাটায় আসলে সামনে কি হতে এটা তো পারে? আমাদের জন্য খুবই কষ্টকর, খুবই মানে এটা আমাদের মানে আছে না যে আপনি জাস্ট তাকাই দেখবেন কিছু কিন্তু কিছু বলতে পারছেন না, যেই স্পিরিটগুলো একসাথে ছিল। আমি হাজারবার বলেছি, আপনি আমাকে বলেছেন না যে আমরা আরও কোনো প্ল্যাটফর্মের সাথে কেন গেলাম না, ইভেন রাজনৈতিক দলও কেন এখনও যাচ্ছি না। আমাদের মনে হচ্ছিল আমরা যে একটা যুদ্ধে আছি, এটা ন্যূনতম একটা পর্যায়ে পৌঁছানোর পরে যে যার পলিটিক্সটা করবে। তো আমাদের বন্ধুরা স্বাভাবিকভাবে অনেকে যে যার পলিটিক্স করবে, ভিন্ন ভিন্ন হয়ে যাবে। তখন মনে হলো যে একটা না একটা ফোর্সকে তো থাকতে হবে, যে যখন প্রচণ্ড কোনো খারাপ অবস্থা হবে তখন সবাইরে হাত ধরে টেনে নিয়ে একসাথে একটু বসানো, একসাথে চা খাওয়ানো। তো সাধারণত যেটা হয় ভাই, প্রত্যেকটা দেশেই কোনো গণ অভ্যুত্থান বা বিপ্লবের পর যারা বিপ্লবী শক্তি থাকে তাদের নিজেদের মধ্যে প্রচণ্ড ঝগড়াঝাটি শুধু হয় না, বিপ্লবীদের হাতে বিপ্লবীরা খুনও হয়। পৃথিবীর অনেক দেশে হয়েছে। তো প্রথমত আমরা তো এখানে বিপ্লবটা চূড়ান্তভাবে করতে পারি নাই, কিন্তু আমরা তো গণ অভ্যুত্থান তো করেছি ভীষণভাবে। তো এখন এটার বিভিন্ন ফোর্স, আমরা তো দেখেন ডান বাম বিভিন্ন ঘরানা সবাই মিলে একসাথে করেছি। এখন যে যার ঘরে ফিরবে, এটা হওয়ারই কথা ছিল। কিন্তু এখানে যেটা হয়ে যাচ্ছে যে ওই আক্রমণের ভাষাটা, মানে আমি শুধু আমাকে সহ সবাইকে বলছি, প্লিজ আমরা যখন সমালোচনাটা করব তখন ন্যূনতম এটুকুন মেনটেন করি যাতে জরুরি প্রয়োজনে আবার তার সাথে একসাথে একটু বসা যায়, এমন ভাবে না বলি যাতে কোনোদিনই তার মুখ দেখা বন্ধ হয়ে যায়। কারণ আমরা যেহেতু দেখেন, আমি আবারও বলি, যত বিচ্ছিন্নতা থাকুক, অনৈক্য থাকুক, আওয়ামী লীগ প্রশ্নে বাংলাদেশের সমস্ত ফ্যাসিবাদ বিরোধী শক্তির এক, গণহত্যার বিরুদ্ধে এক। তো আপনার আমাকে সহ আমি সবাইকে বলতে চাই, আমরা যখনই সমালোচনাটা করব, যারা জুলাইয়ের শক্তি ছিল, অন্তত এতটুকুন সম্মান ন্যূনতম বজায় রাখা, যাতে আবারও বড় বৃহত্তর ঐক্য দরকার হলে আমরা যেন এক টেবিলে বসে কথা বলতে পারি। কিন্তু এমনভাবে যদি বলে ফেলি যে আমাদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, এই সুবিধা নিবে কারা? ভারতীয় আধিপত্যবাদ নিবে, গণহত্যাকারীরা নিবে। তো এটা তো আমাদের জন্য কারোর জন্যই কাম্য নয়। সুতরাং ওই ঐক্যটা তো আমাদের লাগবে। আগামীর যে নির্বাচন, আমরা অলরেডি শুনেছি যে 2026 ফেব্রুয়ারিতে নির্বাচন। আপনার কি মনে হয় এখন যে অবস্থায় আছে বাংলাদেশ, তাতে আমরা কি ফ্রি ফেয়ার একটা ইলেকশন দিতে পারবো? এখন ঠিক যে অবস্থায় আছে তাতে ওরকম প্রধান উপদেষ্টা বলেছেন যেটা, যে ঈদের উৎসবের মতো একটা নির্বাচন। দেখেন, বাংলাদেশের যতগুলো বড় বড় সমস্যা হয়েছে তার মূলে ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। এখন উনি যেটা বলেছেন যে একটা ঈদের মতো, যে মানুষ বিদেশ থেকেও ভোট দিতে আসবে। আসলে সত্যি ওরকম একটা নির্বাচন হলে তো মানুষ ওই আমেজটা, বাচ্চা কাচ্চা নিয়ে লাইন দিয়ে ভোট দিবে। কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর যা অবস্থা, 1000-এর উপরে পুলিশ সরাসরি গণহত্যায় জড়িত, তাদের ব্যাপারে মামলা আছে। 46 জন না জন কয়জনকে এরকমই গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরকে গ্রেপ্তারও করা হয় নাই। তো পুলিশের অবস্থা এই, বাকি আইন শৃঙ্খলার অবস্থা এই। ঠিক এই অবস্থায় নির্বাচনে গেলে বাংলাদেশের মানুষের ঈদের উৎসবও হবে না, ওরকম ভালো নির্বাচনও হবে না, যা হবার তাই হবে। তো আমি যেটা মনে করি যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হওয়ার জন্য আমরা দুটো কথা বলেছি। প্রথমত, অন্তত গুরুত্বপূর্ণ কয়েকটা বিচার আপনাকে দেখাতেই হবে। যদি জনগণকে, আপনি যদি চান না বিএনপি, জামাত ইসলামী আর যারা যারা এখন ক্ষমতার কাছাকাছি যাবে শুধু তারাই নির্বাচন করুক, এটা বাংলাদেশের জনগণের সর্বোচ্চ 20%। কিন্তু বাকি যারা দলের কর্মী না কিন্তু দেশ ভালোবেসে নির্বাচন করবে, তারা কিন্তু কেন্দ্রে যাবে না। তাদেরকে কেন্দ্রে নিলে কি করতে হবে? আপনাকে অবশ্যই জুলাই গণহত্যার যারা একদম প্রথম নির্দেশদাতা, তাদের কয়েকটার বিচার করে দেখাতে হবে। নাম্বার 2, অবশ্যই কিছু মৌলিক সংস্কার, মানে একদম যা আছে সেটার উপর দিয়ে দিলে মানুষ ভোট কেন্দ্রে যাবে না, আমিও যাব না, আমরাও যাব না। এমন কিছু সংস্কার যেটা মানুষ ফিল করবে যে না, এই সংস্কারটা হয়েছে, এখন খুশি হয়ে আমরা নির্বাচনটা করতে পারি। নাম্বার 3, এই নির্বাচনটা হতে হবে বাকশালী সংবিধানকে কবর দিয়ে নতুন বাংলাদেশের নতুন সংবিধানের নির্বাচন। আপনাকে বলতে পারতে হবে যারাই ক্ষমতায় আসবে, এইটা আমরা নতুন বাংলাদেশ বলছি, তো সুতরাং নতুন বাংলাদেশে বাকশালী সংবিধান, যেটার মাধ্যমে অটোমেটিকলি ফ্যাসিবাদ কায়েম হবে আবারও, সেই সংবিধানকে বাদ দিয়ে জনতার নতুন সংসদ, নতুন সংবিধান প্রণয়ন করবে। আপনি এটা যদি ঘোষণা দিতে পারেন, তাহলে বাংলাদেশের মানুষ ওই আনন্দে, ওই আকাঙ্ক্ষায় নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু নতুন সংবিধানও নাই, কোনো সংস্কারও নাই, বিচারও নাই, এই অবস্থায় নির্বাচন গেলে আসলে কিছুই হবে না। ইভেন আই থিঙ্ক নির্বাচন করাও কঠিন হয়ে যাবে। হতাশ হয়ে যাচ্ছি আমরা মানে শেষের দিকের এই কথাগুলো শুনে। কিন্তু মানুষ তো আসলে একটা পরিবর্তন দেখতে চেয়েছিল, অবশ্যই, এবং সেই পরিবর্তনের জায়গায় আসলে কলকাঠি নাড়ছে কে, সেটাও একটা বড় প্রশ্ন।
আমরা মাঝখানে এরকম একটা গুজবও শুনেছিলাম, গুজব কিনা এটা গুজব বলা যায় কিনা আমি জানি না, মানে আমাদের নাহিদ এনসিপির যিনি প্রধান, তিনি তো বলেই ফেলেছিলেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান, এবং এরকম শক্তিশালী স্টেটমেন্টও এসছে যে সরকারের ভেতরে একটা সরকার আছে। তো সেই অবস্থায় আসলে ইউনূস সাহেব কতটুকু করতে পারেন সেটাও একটা বড় প্রশ্ন। আবার আপনি যে বিষয়গুলোর কথা বললেন সেগুলো যারা স্টেক হোল্ডার তারা করবেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন। তো তার মানে সবকিছু মিলিয়ে কি আমরা একটা অনিশ্চিত বাংলাদেশের দিকে না, এখন যাচ্ছি? পর্যন্ত আমরা খুবই অনিশ্চয়তার মধ্যে আছি। কারণ দেখেন, অবশ্যই আমরা বলি পলিটিক্যাল পার্টিসগুলো গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এতটাই গুরুত্বপূর্ণ যে তার সমস্ত মালিকানা আর সিদ্ধান্ত রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া যায় না। যেই ক্ষমতায় আসবে, ইভেন যদি জামাত ইসলাম আসে, কথার কথা বললাম, তাকেও তো ইন্ডিয়া প্রশ্ন ডিল করতে হবে কিবরিয়া ভাই। তা আপনি ভারতের মতো, আমি আপনাকে আবারও বলি, বাংলাদেশের পাশে বা প্রতিবেশী দেশগুলোর পাশে ভারত রাষ্ট্র হিসাবে যতটা পরাক্রমশালী, মেক্সিকোর পাশে আমেরিকাও ততটা পরাক্রমশালী না। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বললাম। তো যখন একটা ইলেকটেড গভর্নমেন্ট আসবে, ইন্ডিয়া তো বসে আছে তার সাথে ডিল করবার জন্য, তা আপনি তো তখন এই মৌলিক সংস্কারগুলো চাইলেও করতে পারবেন না। এই জন্য রাজনৈতিক দলগুলোর কাছে আমরা হাতে ধরে পায়ে ধরে বারবার বলবার চেষ্টা করছি, প্লিজ আপনারা চাইলেও পারবেন না, আপনাদেরকে বিভিন্ন জিনিস ডিল করতে হবে, আর ইন্ডিয়া এগুলো হতে দিবে না। সুতরাং আপনারা ইউনূসের কাঁধে বন্দুক রেখে, ইন্টারিমের উপরে বন্দুক রেখে এই কাজগুলো করে ফেলেন। যদি তারা ভালো কিছু সংস্কার করতে চায়, প্লিজ আপনারা বাগড়া দিয়েন না, আপনারা বরং তাদের উপর দিয়ে করে ফেলেন। আপনারা তো পারবেন না, আপনারা জানেন, আপনাদের ইচ্ছা থাকবে কিন্তু আপনারা করতে পারবেন না, আপনাদেরকে করতে দেওয়া হবে না। তো এই যে একটা সোনালী সুযোগ আমরা পেয়েছি, এটাকে কেন মিস করতেছি ভাই? তো আপনার মাধ্যমে আমরা বলি হতাশার কিছু নাই। যারা অনেকেই বলছে কিচ্ছু হলো না, না, অনেক কিছু হয়েছে। প্রথমত কি হয়েছে, 24 সনেও এই অগস্টের আগে, জুলাই অগস্টের আগে সবাই বলেছে হাসিনারে আল্লাহ নিয়ে না গেলে আর কিছু হবে না, তোমরা যে যার মতো যাও, বলেছে না? তো এরপরে এই জুলাই গণ অভ্যুত্থান এর একমাত্র মাস্টার মাইন্ড উপরের আল্লাহ তাআলা। আমাদের অন্তরে তিনি অসীম সাহস নাজিল করেছেন, অসীম সাহস ভাই। তো এই 1 বছরে আল্লাহ যদি আমাদেরকে, যেটা কোনো পলিটিক্যাল পার্টি পারে নাই, বাংলাদেশের মানুষ যদি যা পেরে থাকে, তাহলে এই লড়াইটা তো কেবল শুরু। আমরা একটা বিপ্লবের মধ্যে আছি, বিপ্লব আমরা করতে পারি না, কিন্তু আপনাকে মনে রাখি ভাই, এইবার যদি ভালো কিছু না হয়, বাংলাদেশে একটা অনিবার্য বিপ্লব হবেই হবে। কবে হবে অঙ্ক কষে বলতে পারবো না, এটা 5 বছর পর, 10 বছর পর, অথবা আমার জন্মের পর আমার সন্তানেরাও করতে পারে। কিন্তু এই যে অসম্পূর্ণ বিপ্লব, তার স্ফুলিঙ্গ যে রয়ে গেছে, যেই সন্তান তার বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, বোনকে হারিয়েছে, আমাকে শহীদ সৈকতের বোন মেসেজ করেছে গতকালকে, 2 বোন, আপনার মনে আছে, যার ভাইয়ের লাশটা কাঁধে নিয়ে তারা মিছিল করছিলেন, তারা কিন্তু মরে যায় নাই। যেই ছেলে অন্ধ হয়ে আছে সে কিন্তু মরে যায় নাই। তাদের নেতৃত্বে চূড়ান্ত একটা বিপ্লব ইনশাল্লাহ হবেই। আমরা সেই চূড়ান্ত বিপ্লবের প্রস্তুতি নিচ্ছি, যেই বিপ্লবে আমরা সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্যিকারের একটা সার্বভৌম বাংলাদেশ গড়তে পারবো। আর সেই বিপ্লবের প্রথম পর্ব হলো আমাদেরকে ভীষণ যোগ্য করে তুলতে হবে। বাংলাদেশপন্থী মানুষদের হাজার হাজার তরুণ লাগবে, যারা এক একটা বিষয়ে ভীষণ স্কিল, যে সিনেমা বানাচ্ছে, ওয়ার্ল্ডের ফাইনেস্ট সিনেমা বানাবে, ফাইনেস্ট উপন্যাস লিখবে, এরকম এক একটা পর্যায়ে আমাদের হাজার হাজার যোগ্য লোক লাগবে। যখন আমরা দেখব যে প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশপন্থী ছেলে, বাংলাদেশপন্থী মেয়ে পৃথিবীর প্রতিটা প্রান্তে সব থেকে যোগ্য হয়ে উঠেছে, সেদিন আমাদের বিপ্লবের আমরা কেউ না কেউ ডাক দিবেই। ইনশাল্লাহ সেদিন আমরা সফল হব, আমরা বিপ্লবের মধ্যে আছি। হাদি ভাই, অনেক অনেক শুভকামনা থাকলো। খুব চমৎকার একটা সময় কেটেছে আপনার সঙ্গে। আমার ব্যক্তিগতভাবে অনেকবার গুজবাম্প হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি 24-এর মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশ কোনোভাবেই পথ হারাবে না এবং হারানো যাবে না। কারণ এই বাংলাদেশ সাধারণ মানুষের বাংলাদেশ, এদেশের মানুষের বাংলাদেশ। অনেক ভালো থাকুন আপনি, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। অনেক শুকরিয়া ভাই, থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।